সমাজকর্ম বিভাগের সরকারি বাংলা কলেজ সমাজকর্ম বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএসএস অনার্স চতুর্থ বর্ষের ক্লাসে তোমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের 11 জুলাই 2021 তারিখের নির্ধারিত রুটিন অনুযায়ী যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমি তোমাদের সাথে কন্ডাক্ট করব। তো আশা করি তোমরা ভালো আছো, অনেক অনেক বেশি বেশি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, মনস্তাত্ত্বিক ভাবে অনেক শক্তিশালী আছো। যদিও তোমরা দীর্ঘদিন ঘরের মধ্যে আছো, সামাজিক দূরত্ব মেনেই তোমরা চলাফেরা করছো আশা করি। তো তোমাদের সাথে আমার আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমরা দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা তো জানো যে আমি তোমাদেরকে পড়াই 24-21-01 এই ক্লাসটি। তো এই ক্লাসের যে আমাদের আলোচনার বিষয় থাকে রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট। এই রুরাল এবং আরবান কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে আমি চ্যাপ্টার 1 সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে। চ্যাপ্টার 1-এর আজকে আমাদের চ্যাপ্টার 1-এর শেষ ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার 1টি আমরা আজকে শেষ করে দেব। তো চ্যাপ্টার 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাস্ট টপিক যেটা আছে সেটি হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং রুরাল পাওয়ার স্ট্রাকচার, সামাজিক স্তর বিন্যাস এবং গ্রামীণ ক্ষমতা কাঠামো। এই দুইটি বিষয় আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে তোমাদের ক্লাসটি আমি শেষ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসে চলে যাই। আমরা তোমরা একটু স্লাইডগুলি ভালো করে দেখবে, তারপরে কোনো মন্তব্য থাকলে, কোনো কোয়ারিজ থাকলে, কোনো কোশ্চেন থাকলে তোমরা চ্যাট বক্সে বা আমাকে ইনবক্স করবে। আমি আমার লব্ধ জ্ঞান দিয়ে তোমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করব। তো আমরা আজকে যেহেতু দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেহেতু আমি খুব দ্রুত চলে যাব। একটি হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস। তো সামাজিক স্তর বিন্যাস এটি কি? তো এটি তো আমরা তো শুনেই বুঝতে পারছি যে সামাজিক স্তর বিন্যাস বিষয়টি কি। আসলে সমাজ এবং স্তর, তো সমাজে যে ধরনের স্তর থাকে সেটি হচ্ছে স্তর বিন্যাস, অর্থাৎ ডাইভার্সিফিকেশন অফ সোসাইটি, সোসাইটির মধ্যে যে বৈচিত্র্যতা, মানুষের যে ভেদাভেদ, এক কথায় সেটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। অর্থাৎ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্তরবিহীন বা শ্রেণীবিহীন সমাজ কল্পনা করা যায় না, বা শ্রেণী বা স্তর বিন্যাস বিহীন সোসাইটি আমাদের পৃথিবীতে নাই। No society is classless or unstratified. No society is classless and unstratified. অর্থাৎ পৃথিবীর কোন সমাজ শ্রেণীহীন এবং স্তরবিন্যাস ব্যতীত নয়। সুতরাং আমরা একটি ফর্মাল বা একাডেমিক সংজ্ঞা পড়ব। তোমরা জানো সমাজবিজ্ঞানী মেরিল একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মিনস দ্যাট some group receive more or other goods, services, power, emotional and gratification of the society than others. অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস হচ্ছে, উনি বলছেন যে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের থেকে তারা সার্ভিস, পণ্য, সেবা, ক্ষমতা এবং আবেগ বা তার যে বিষয়গুলি থাকে, যদি কোনো গোষ্ঠী অন্যের তুলনায় ভালো সুযোগ সুবিধা, চাকরি, ক্ষমতা ইত্যাদি বেশি ভোগ করে অন্যদের থেকে, তবে ওই সমাজকে বলা হয় যে সামাজিক স্তর বিন্যাস। আর একটা হচ্ছে যে অকবার্ন অ্যান্ড নিমকফ, তারা বলছেন যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ individuals and groups are ranked in more or less enduring a hierarchy of status. অর্থাৎ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ এ প্রসেস, এটা একটি প্রসেস বাই হুইচ যে কোনো ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ
একটি বিশেষ র্যাঙ্কিং করা হয়, মোর অর লেস এন্ডিউরিং হায়ারার্কি। কাদের সাথে? তারা বলছেন যে সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মানের ক্রম অনুসারে সাজানো হয়। অর্থাৎ সমাজের ব্যক্তিকে মানের ক্রম অনুসারে সাজানো হয়। আমরা সমাজের ব্যক্তিকে কিভাবে সাজাই? গরিব, ধনী, উঁচু, নিচু, উচ্চ বংশ, মধ্য বংশ, মধ্যবিত্ত, হ্যাঁ। তো এইরকম আমরা অনেক ভাবে আমরা সমাজের মানুষকে স্তরায়িত করে থাকি, আমাদের ভাগ করে থাকি। এইগুলাই হচ্ছে আমাদের মেরিল এবং অকবার্ন তারা বলছে। তো এখানে আমরা আরেকটু চলে যাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়বো, বা তাদের যে বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্যগুলো আমি একটু এক কথায় বলে যাই, তোমরা একটু নোট ডাউন করো। সেটা হচ্ছে স্তর বিন্যাস হলো একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ যেখানে সমাজ আছে সেখানেই স্তর বিন্যাস আছে, এটি থাকবেই। তারপর বলছে সামাজিক স্তর বিন্যাস সার্বজনীন, অর্থাৎ এই যে মোবিলিটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের, এটি সার্বজনীন, পৃথিবীর সব জায়গায় এটি দেখা যায়। আমরা আমেরিকার মতো জায়গাতেও সেখানে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, অনেক রকমের সামাজিক স্তরবিন্যাস দেখা যায়। আমেরিকান, ইংলো আমেরিকান, তারপর ল্যাটিন আমেরিকান, অনেক রকমের ভেরিয়েশন সেখানে দেখা যায়। সুতরাং এটি একটি সার্বজনীন। সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি অভিন্ন নয়, অর্থাৎ এটা ভিন্নতা কিন্তু থাকবে, এক এক দেশে এক এক রকমের সামাজিক স্তরবিন্যাস থাকে। আরেকটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের মানুষের সাথে যে সম্পর্ক, মানুষের সাথে যে আন্ত যে সম্পর্ক, ইন্টারাকশন, সেটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ধনীতে ধনীতে সম্পর্ক থাকে, মাঝামাঝি মধ্যবিত্ত সম্পর্ক, গরিবে গরিবের সম্পর্ক, উঁচু নিচুতে সম্পর্ক, বিভিন্ন রকমের ভেরিয়েশন দেখা যায়। এরপরে সামাজিক স্তর বিন্যাসের ধারণা আনুষঙ্গিক এবং ফলপ্রসূ, অর্থাৎ এটা হচ্ছে লাইফ সায়েন্সেস বা নানা ধরনের জীবনযাত্রা প্রণালীর ধরন। এটা জন্ম, মৃত্যুর, বৃদ্ধির কারণ, স্বাস্থ্যহীনতা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, নানা কারণ তোমার এই যে সামাজিক স্তরবিন্যাসের কারণে হয়ে থাকে। এটা একটি বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে আমরা যেটি করবো সেটা হচ্ছে যে সামাজিক স্তরবিন্যাসের ধরন, টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, টাইপস অফ, দেখো আমি এখানে লিখেছি টাইপস অফ, আর টাইপস এর মধ্যে টাইপস অফ সোশ্যাল স্ট্যাটাস আমরা 4 ধরনের টাইপস দেখতে পাই। একটা হচ্ছে স্লেভারি, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে কাস্ট, একটা হচ্ছে ক্লাস অ্যান্ড স্ট্যাটাস গ্রুপ। তো স্লেভারি মানে কি? আমরা হচ্ছে দাস প্রথা। দাস প্রথা কিন্তু সামাজিক স্তর বিন্যাসের একটা ধরন। অর্থাৎ তোমার পৃথিবীর শুরু থেকেই দাস প্রথা ছিল, আছে, এবং হয়তো কিছু কিছু জায়গায় থাকবেও। তো দাস প্রথা হচ্ছে যে তোমার যুদ্ধের মাধ্যমে একটি দেশ জয় করলে ওই দেশের সমস্ত সম্পদ এবং মানুষ দাসে পরিণত হতো বিজয়ী দেশের কাছে। তারা আবার অনেক সময় গরিব মানুষকে, যারা উন্নত দেশ, ধনী দেশ, তাদের এখানে জাহাজ ভরে ভরে এনে দাস প্রথা চলত। তো এই বিষয়গুলা আমাদের সমাজে ছিল, আছে, এবং হয়তো থাকবে। দাস প্রথার বৈশিষ্ট্য হচ্ছে যে দাস প্রথা হচ্ছে দাস হচ্ছে প্রভুর সম্পত্তি। দাস যে কোনো কাজ করতে বাধ্য, দাস যে কোনো কাজ করতে বাধ্য, এবং এর অর্থনীতির ছিল মূল ভিত্তি। দাসদের মূল কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ করা। দাসদের কোনো স্বাধীনতা ছিল না, কোনো মানবিক এবং সামাজিক অধিকার ভোগ করতে পারত না। সামাজিকভাবে দাসেরা ঘৃণার পাত্র, তাদের কোনো নিজস্ব ভূসম্পদ ছিল না। দাসদের উপর প্রভুদের বা মালিকদের অগাধ যে কর্তৃত্ব, সেটি ছিল। অর্থাৎ দাস প্রথাটা এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে, বিলুপ্তই ধরা যায়। যে আমরা জানি যে তোমার 1865 সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওই দাস প্রথাকে চিরতরে আমেরিকা থেকে বিলুপ্ত করেন। এই জন্য উনি ইতিহাসে স্মরণীয় আছে। আচ্ছা, এরপরে একটা আছে, সেটা হচ্ছে এস্টেট প্রথা বা এস্টেট মানে হচ্ছে, এস্টেট মানে কি? আমরা বলছি জমি জমা বা এস্টেট। তো এটি মূলত ইউরোপে দেখা যায় যে এই যে সামাজিক স্তর বিন্যাসটা ছিল এস্টেট,
অর্থাৎ যারা এস্টেট বা জমির মালিক তারা কিন্তু অনেক ক্ষমতাশালী ছিল। আগে এস্টেটের মালিক ছিল যে ধরো 20টা গ্রাম নিয়ে একটা এস্টেট, সেই গ্রামের ওই 20টা গ্রামে যত সম্পদ ছিল, জমি ছিল, সমস্ত মালিক ছিল এস্টেটের যে মালিক বা জমিদার বা রাজা উনি। সেই এস্টেটের আহ, মালিকরা আর তাদের জমিগুলিকে ভূ অধিকারী বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে বন্টন করতে এবং তারা সেইভাবে ফসল বা খাজনা আদায় করতে। ফলে তাদের উপরে ওই যে প্রজার উপরে স্টেটের মালিকদের একটি বিশেষ ক্ষমতা থাকত, নিয়ন্ত্রণ থাকত। সুতরাং এটি একটি এবং এই এস্টেটের কারণে ইউরোপে 3টি এস্টেটে বিভক্ত ছিল, 3টি সম্প্রদায় গঠিত। একটি হচ্ছে অভিজাত শ্রেণী, এদের কাজ ছিল সবাইকে রক্ষা করা। আর একটি শ্রেণী ছিল যাজক শ্রেণী, এদের কাজ ছিল ধর্ম কাজ করা। আর একটা ছিল সাধারণ শ্রেণী, যে এরা হচ্ছে খাদ্য যোগান দিত। অর্থাৎ একটা হচ্ছে অভিজাত শ্রেণী, এই স্টেটের কারণে এসেছিল, তারা স্টেটের মালিক। আর একটা মালিক ছিল যে তোমার যারা চার্চের যাজক বা প্রিস্ট, যারা ধর্ম কর্মকর্ত তারা, এবং সাধারণ মালিক। তো এখানে বলছে যে ভূমি ছিল ইউরোপের মধ্যযুগের সম্পদের প্রধান উৎস। কোন কোন সামন্ত বা ভূস্বামী 300 থেকে 200 গ্রামের মালিক থাকত, এবং এই গ্রাম বা স্টেটে জীবনযাত্রার সব ধরনের জিনিস উৎপাদন করা হতো। প্রতিটি সামন্তের স্টেটে কৃষক, কারিগর, তাঁতি, কাঠমিস্ত্রি থাকতো। ভূমির অধিকারের উপর নির্ভর করে রাজা, অভিজাত শ্রেণী, পুরোহিত, সামন্ত এই সমস্ত শ্রেণী গড়ে উঠেছিল। আর সামরিক শক্তির উপর নির্ভর করে রাজা, ডিউক, আর্ল, সামন্ত, ব্যারন, নাইট এরা হচ্ছে এই যে স্টেট সার্ভিসের মধ্যে ছিল। আচ্ছা, আমরা 3 নম্বর ধরন চলে যাব, কাস্ট বা জাতি বর্ণ। আমরা জানি যে কাস্ট এখনই কিন্তু আছে, আমাদের কিন্তু কাস্ট আছে এখন। কাস্টে কাস্টে বিয়ে হয় আমাদের সোসাইটিতে। ধরো বিশেষ করে হিন্দুদের বা হিন্দু সমাজের মধ্যে কাস্ট আছে, তারা হচ্ছে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, হ্যাঁ, তো বৈষ্ণব, এই ধরনের মধ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীতে বিয়ে করে না সাধারণত। তো এই ধরনের কাস্ট মেনটেন করা হয়, অর্থাৎ বর্ণ প্রথা আমাদের সোসাইটিতে একসময় ছিল। সৈয়দ, পাঠান, খান, যারা উচ্চ বংশ ছিল আমাদের, তারা হচ্ছে অন্যান্য ছোট যে বংশগুলি ছিল সেখানে বিয়ে শাদী করতো না, আত্মীয়তা করতো না। অর্থাৎ সমাজে তাদের দাম ছিল আলাদা, তাদের মর্যাদা আলাদা ছিল। তো আমাদের সমাজে এখনো কিন্তু কাস্ট আছে, তবে সেটার প্রভাবটা অনেকটা কম। কিন্তু এই কাস্টও কিন্তু আমাদের সামাজিক স্তর বিন্যাসের একটি কারণ। আরেকটা লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। এখানে হচ্ছে যে শ্রেণী, এই যে আদিম, এই যে ক্লাস বা স্ট্যাটাস, এদের আদি উৎস ছিল রোমে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সার্ভিয়াস তুলিয়াস নামে জনৈক রোমান নৃপতি এইরকম একটি ক্লাস গঠন করেন। তো তারা 5টি ক্লাসে ভাগ করে তাদের শ্রেণী গোষ্ঠীকে। তো আমাদের সমাজে যে অনেক রকমের ক্লাস এবং স্ট্যাটাস গ্রুপ ছিল, তাদের মধ্যে শ্রমিক ছিল, চাষি ছিল, আছে শূন্য, সামন্ত, পাইক, পেয়াদা, বিভিন্ন জনসাধারণ মিলে একটি শ্রেণী। অর্থাৎ তারা কি হতো, তারা এলিট শ্রেণীর মাধ্যমে পরিচালিত হতো। তো এটা একটি আমাদের সমাজে একটি স্ট্র্যাটিফিকেশন। এবং সর্বপ্রথম তোমরা জানো অর্থনীতিবিদ কার্ল মার্কস, কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে প্রবক্তা কার্ল মার্কস, উনি প্রথম এই যে সমাজে যে শ্রেণী আছে ক্লাস, এই ক্লাসের বিশ্লেষণ করে এবং বৈজ্ঞানিকভাবে, এবং উনি বলেন যে পৃথিবীর ইতিহাসটা হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ শ্রেণী আছে, সেই শ্রেণীটা সংগ্রাম করে সবসময়। এবং তিনি যে একটি নতুন অবদান রেখেছিলেন তা হলো ইতিহাসের বিভিন্ন পর্যায়ে উৎপাদন
ব্যবস্থা বিকাশের সঙ্গে যে শ্রেণীর সম্পৃক্ত সেই সত্যটিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং বলা যায় যে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের সমাজে টাইপস অফ স্ট্রাটিফিকেশন ছিল, আছে এবং হয়তো ভবিষ্যতে থাকবে। নেক্সট, এখন বাংলাদেশের সোশ্যাল স্ট্রাটিফিকেশন অফ রুরাল বাংলাদেশ। বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাস কৃষির ভিত্তিতে গড়ে ওঠে। তো আমি চারটি মেন জিনিস আলোচনা করব। সেটি হচ্ছে যে ভূমির মালিকানার ভিত্তিতে বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাস হয়ে থাকে। যার ভূমি যত বেশি তিনি হচ্ছে ক্ষমতা। তো এই ভূমির মালিকানার ভিত্তিতে আবার কয়েকটি ভাগ আছে, যেমন ভূমির মালিক বা জোরদার, প্রান্তিক চাষি, বর্গা চাষি, ভূমিহীন কৃষক। এই চারটি শ্রেণী কিন্তু আমরা দেখতে পাই। বর্গা চাষি, জমির মালিক, ভূমিহীন কৃষক আর প্রান্তিক কৃষক। এই অর্থাৎ স্বাভাবিকভাবেই ভূমির মালিকের মর্যাদা বেশি, প্রান্তিক কৃষকের মর্যাদা কম, বর্গা চাষির মর্যাদা কম, ভূমিহীন কৃষকের মর্যাদা কম তাদের তুলনায়। সুতরাং জমি যার বেশি, ক্ষমতা তার বেশি। এইভাবে সামাজিক স্তরটা গড়ে ওঠে। একটা হচ্ছে শিক্ষার ভিত্তিতে। আমরা জানি যে শিক্ষাই সকল শক্তি। শিক্ষাই শক্তি, নলেজ ইজ পাওয়ার। যার যত বেশি যে যত বেশি শিক্ষিত তার ক্ষমতা তত বেশি। তো অশিক্ষিত লোক কিন্তু তার মর্যাদা একটু কম হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী এতে কিন্তু একটা বিশেষ সম্মান আছে। সুতরাং এই যে শিক্ষার ভিত্তিতে কিন্তু সমাজের স্তর বিন্যাসটা গড়ে ওঠে। আর একটা বলছে ক্ষমতার ভিত্তিতে। ক্ষমতার ভিত্তিতে স্তর বিন্যাস হয় কিরকম? যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মোড়ল, রাজনৈতিক দলের সদস্য, এরা কিন্তু ক্ষমতা আছে। গ্রামের চেয়ারম্যানের কিন্তু অনেক ক্ষমতা, মেম্বারের ক্ষমতা, রাজনৈতিক এবং মাতবর নেতা, এদের কিন্তু গ্রামে অনেক ক্ষমতা। তো যার ক্ষমতা বেশি, এভাবে একটা শ্রেণী গড়ে ওঠে, একটা স্তর সমাজে বা গ্রামে তৈরি হয়। একটা হচ্ছে বংশমর্যাদার ভিত্তিতে। বংশমর্যাদার ভিত্তিতে আমাদের দেশে কিন্তু একটি সমাজ আছে। যেমন আমরা বলি খান বংশ, সৈয়দ বংশ, শেখ বংশ, তালুক বংশ, মল্লিক, পাঠান। হিন্দুদের মধ্যে কিন্তু আছে ব্রাহ্মণদের মর্যাদা বেশি। অর্থাৎ এরা জন্মগ্রহণ করেই বংশের সাথে মর্যাদাবান হয়ে ওঠে। বংশের সাথে সাথে অর্জিত মর্যাদা, এরা অর্পিত মর্যাদা এরা ভোগ করে থাকে। সুতরাং ভূমির মালিকানার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, বংশ মর্যাদার ভিত্তিতে আমাদের এই কাঠামোটা নির্ভর করে। এরপরে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের, তাহলে আমি একটু রিক্যাপ করে আসি। সোশ্যাল স্ট্রাটিফিকেশনের আমরা কি সংজ্ঞা পড়লাম, আমরা এটার বৈশিষ্ট্য পড়লাম, আমি এটা টাইপস পড়লাম বা ধরন পড়লাম, চারটি ধরন পড়লাম: স্লেভারি, কাস্ট, স্টেট অ্যান্ড ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সামাজিক রুরাল স্ট্রাটিফিকেশনটা কেমন, এর যে কাঠামোটা কেমন সেটি আমরা আলোচনা করলাম। 4 রকমের ভিত্তিতে বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস হয়ে থাকে: ভূমির মালিকানার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, বংশমর্যাদার ভিত্তিতে। এখন আমি যেটি করবো সেটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যে আমাদের গ্রামীণ ক্ষমতা কাঠামো, রুরাল পাওয়ার স্ট্রাকচার। রুরাল পাওয়ার স্ট্রাকচারটা আমরা জানি যে একটি গ্রামে, আমি এই দুইটা টপিক একসাথে আলোচনা করছি এই জন্য যে সামাজিক স্তর বিন্যাস গ্রামের এবং গ্রামীণ ক্ষমতা কাঠামো খুবই কাছাকাছি। ক্ষমতা থাকলেই স্তর হয়, আবার সেই ক্ষমতাটা কেমন সেটা আমরা এখন পড়ব। তো এখানে কার্ল মার্কস, আমি যার কথা বলছিলাম, যে কার্ল মার্কস উনি বলছেন যে the power structure those who holding the position, অর্থাৎ পাওয়ার স্ট্রাকচার হচ্ছে যার পজিশন যত ভালো, যিনি পজিশন হোল্ড করে তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। তো আরেকজন বলছেন যে এমারসন, উনি বলছেন যে সোশ্যাল পাওয়ার ইজ দ্য ডিগ্রি টু হুইচ
an individual can influence or control the action of others. অর্থাৎ সামাজিক ক্ষমতা এমন একটি পর্যায় যা কোনো ব্যক্তি বিভিন্ন কার্যক্রমের উপর প্রভাব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি হচ্ছে রুরাল পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি যে গ্রামীণ ক্ষমতা কাঠামো শক্তিধর ব্যক্তি গোষ্ঠীর সদস্যদের মধ্যে রয়েছে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, নির্বাহীগণ, রাজনৈতিক নেতা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রামের মাতবর। এরাই হচ্ছে আমাদের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎস। তো আমি এই উৎসটাকেই দুইটা ভাগে ভাগ করতে পারি, সোর্সেস অফ রুরাল পাওয়ার স্ট্রাকচার। একটা হচ্ছে ইন্টারনাল সোর্সেস আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্সেস। একটা হচ্ছে বাহ্যিক উৎস, একটা হচ্ছে আভ্যন্তরীণ উৎস। আভ্যন্তরীণ উৎসের মধ্যে কোনটা আছে আমি একটু পড়ে যাই, তোমরা শোনো। যে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা, উৎপাদন পর্যায়ে মালিকের নিয়ন্ত্রণ, উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধিতে শক্তিধর বা শক্তির ব্যবহার, উচ্চ সামাজিক মর্যাদা, সমাজসেবা ও বিচক্ষণতা, ব্যক্তির দৈহিক ও বুদ্ধিভিত্তিক গুণাবলী। এগুলি হচ্ছে আমাদের কি ইন্টারনাল সোর্স, গ্রামীণ ক্ষমতা কাঠামো। আর বাহ্যিক সোর্স বা বাহ্যিক উৎসগুলো হলো যে কোনো উঁচু স্তরের প্রশাসনিক পুলিশ অফিসারের সাথে যোগাযোগ, যার প্রশাসনিক যোগাযোগ যত বেশি, পুলিশের সাথে যার যোগাযোগ যত বেশি, সে তত ক্ষমতার মালিক। রাজনৈতিক দলের সদস্যপদ লাভ, ত্রাণ সামগ্রী বিতরণকারী সংস্থার উপর নিয়ন্ত্রণ, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যোগাযোগ, মূলত এই জিনিসগুলোকে আমরা এক্সটার্নাল বা বাহ্যিক ক্ষমতা কাঠামো বলে থাকি। আচ্ছা, রুরাল পাওয়ার স্ট্রাকচার এর আমরা এখন পড়ব এলিমেন্টস বা উপাদান। তো আমরা জানি যে অনেক রকমের উপাদান আছে। কি কি উপাদান আছে? উপাদানের মধ্যে মোটামুটি দুইটি উপাদান আছে, একটি হচ্ছে স্বাধীন উপাদান আর একটা হচ্ছে অধীন উপাদান বা স্বাধীন চলক বা অধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট এলিমেন্টস হবে এখানে। তো আমাদের স্বাধীন চলকের মধ্যে আছে ভূমির মালিকানা, অর্থনৈতিক শক্তি, সমাজ নেতৃত্ব, বৃহৎ বংশের নেতৃত্ব, জাতিগোষ্ঠীর নেতৃত্ব, ব্যক্তিগত গুণাবলী। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট এলিমেন্টস গুলি হচ্ছে রাষ্ট্রের সাথে যোগসূত্র, রাজনৈতিক দল, শহরের সাথে সম্পর্ক, শিক্ষা, আধুনিক প্রযুক্তি, ইউনিয়ন পরিষদের নেতৃত্ব, সমবায়ের নেতৃত্ব, পূর্ত কর্ম পরিষদ নেতৃত্ব, মহাজন, দলাদলি, সংহতি, অর্থায়ন, যৌথায়ন এবং জনগণের সীমাবদ্ধতা, সমষ্টিবদ্ধতা। এইগুলি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট বা চলক। এগুলি হচ্ছে আমাদের গ্রামীণ ক্ষমতা কাঠামোর যে উপাদান। তো আমরা মূলত সব উপাদানগুলো একসাথে লিখব, অর্থাৎ এই উপাদানকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে একটি হচ্ছে ডিপেন্ডেন্ট বা স্বাধীন উপাদান, একটা হচ্ছে অধীন উপাদান। এটি মনে রাখলে হবে। এখন আমরা পড়ব যে গুরুত্ব। যে গ্রামীণ ক্ষমতা কাঠামোর গুরুত্ব। তো গুরুত্বের মধ্যে অনেক গুরুত্ব আছে, এটা কিন্তু আবার দরকারও আছে। গ্রামীণ ক্ষমতা কাঠামো যদি না থাকে তাহলে কিন্তু গ্রামের উন্নয়ন হবে না। তো কিরকম আমার দরকার বা প্রয়োজনীয়তা, তার মধ্যে একটি হচ্ছে উন্নয়ন সুবিধা পৌঁছে দিতে হবে। আমাদের গ্রামের কৃষিক্ষেত্রে সার, বীজ, কীটনাশক এবং সরকারি বেসরকারি যত সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তুমি কার মাধ্যমে পৌঁছাবা? চেয়ারম্যানের মাধ্যমে। তুমি কার মাধ্যমে পৌঁছাবা? মেম্বারের মাধ্যমে, শিক্ষিত ব্যক্তির মাধ্যমে। তো গ্রামে যদি এইগুলা না থাকে তাহলে সেই গ্রাম দেখবো উন্নয়ন হয় না। যে গ্রামে চেয়ারম্যান সাহেব বাস করেন, চেয়ারম্যান সাহেবের গ্রামটা আগে উনি উন্নয়ন করেন, উনি ওনার গ্রামে আগে ব্রিজটা তৈরি করবেন, এটাই তো স্বাভাবিক। তো এই জন্য গ্রামের উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য আমাদের ক্ষমতা কাঠামো। তারপর হচ্ছে মানবাধিকার বিষয়ক সচেতনতা,
পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য দরকার, নাগরিক অধিকার সংরক্ষণের জন্য গ্রামীণ ক্ষমতা কাঠামো দরকার, এনজিও কার্যক্রমকে গতিশীল করার জন্য ক্ষমতা কাঠামো দরকার, আর দ্বন্দ্ব কলহ দূর করার জন্য দরকার, আর সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দরকার। এই যে আমাদের এখন যে করোনা, এই করোনার মোকাবেলার জন্য কিন্তু গ্রামের কমিটি দরকার। সরকার কিন্তু গতকাল প্রত্যেকটি গ্রামে ইউনিয়ন মেম্বারদের এবং গ্রামে গ্রামে কিন্তু একটি কমিটি করে দিয়েছে। ফলে এই যে করোনা নিয়ন্ত্রণ কমিটি কিন্তু এখন কাজ করে, সুতরাং তারা একটা ক্ষমতা ভোগ করবে। স্থানীয় সম্পদের ব্যবহার, নারীর ক্ষমতায়ন, সামাজিক নেতৃত্ব পুরোপুরি যে কাজকর্ম, এটার জন্য আমাদের। আর এখন এই যে আমরা একটু পড়বো যে প্রবলেমস অফ রুরাল পাওয়ার স্ট্রাকচার, যে এই গ্রামীণ ক্ষমতা কাঠামোর কিছু সমস্যাও আছে। এই সমস্যাগুলি কি? সমস্যা হচ্ছে যে সম্পদের অনেক সময় সদ্ব্যবহারের অভাব হয়, সম্পদের অসম বন্টন হয়। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেখা যায় যে মেম্বার চেয়ারম্যানরা তাদের যে দলে যারা থাকে তাদেরকেই সাধারণত বিতরণ করে থাকে। যারা তাদের বিপক্ষ দল বা গ্রাম, সেখানে তারা কিন্তু টাকা পয়সা রিলিফ সাহায্য দিতে চায় না। ফলে এটা একটা সমস্যা। আর কুটির শিল্পের বিলুপ্ত বা অবলুপ্তি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে ক্ষমতাসীন দলের পক্ষপাতমূলক আচরণ থাকে সেখানে, কর্মসূচি বাস্তবায়নকারীদের দৃষ্টিভঙ্গির অভাব থাকে, তারপরে নির্ভরশীল মনোভাব থাকে, প্রশাসনিক দুর্নীতি থাকে, অশুভ শ্রেণীর তৎপরতা থাকে, যোগ্য সংগঠন এবং নেতৃত্বের অভাব থাকে, গ্রামীণ সমস্যা সমাধানের যোগ্য কর্মীর স্বল্পতা থাকে। তো কুসংস্কার, ভূমিসত্ত্ব ব্যবস্থার ত্রুটি, নানান ধরনের জটিলতা আর গ্রামীণ ক্ষমতা কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমাদের সমাজকর্মীদের একটু ভূমিকা আছে, তোমরা বইতে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের বিষয়টি শেষ করছি। যে আমরা কি কি পড়লাম তাহলে, গ্রামীণ ক্ষমতা কাঠামো এবং আজকে যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন, দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো আমি হয়তো আগামী দিন তোমাদের যে চতুর্থ বর্ষের অন্য একটি কোর্স পড়াই, সেখান থেকে হয়তো সেই প্রথম চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনটেন করে চলবে, সবসময় মাস্ক পরবে, সেই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে